সরকারের বর্তমান মেয়াদের ৩ বছরে আরও মজবুত দেশের অর্থনৈতিক ভিত্তি, বলছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ। আশাবাদ কখন মানুষের মধ্যে আসে? যখন তারা দেখে যে তাদের বর্তমান অবস্থা আগের থেকে ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরো সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক সুস্থিরতাটা আমরা চাই, তবে এই রাজনৈতিক সুস্থিরতা যেন সবগুলি দলকে নিষ্ক্রিয় করার মাধ্যমে না হয়। রাজনৈতিক ভুলের কারণে ৫ জানুয়ারির নির্বাচনের পর এখনো সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। সাংগঠনিক কাজটা যে প্রক্রিয়া হওয়া উচিত আমরা সেই প্রক্রিয়া করতে পারি না, কারণ আমরা কোনো থানায় গিয়ে একটা সমাবেশ করতে পারি না, এমনকি একটা হল রুমের পারমিশন পাই না। আমাদেরও নিশ্চয়ই অনেক ভুল আছে, তবে সেই ভুলকে কাটিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে নামতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বর্তমান সরকারের ৩ বছর পূর্তিতে সারা দেশে আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন, নাশকতাকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। পাঁচই জানুয়ারির কর্মসূচি ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা, সরকারি দলকে দায়ী করল বিএনপি। আওয়ামী লীগ বলছে অভ্যন্তরীণ কোন্দল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন চতুর্থবারের মতো পেছালো, পরবর্তী তারিখ 12ই জানুয়ারি। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ প্রধানমন্ত্রীর, বললেন শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি রক্ষা করতে হবে কৃষিজমি। এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন হরিপুর ইউপি চেয়ারম্যান আঁখি গ্রেপ্তার। বর্তমান সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে সারা দেশে গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে রাজধানীতে দুটি আলাদা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে নাশকতাকারীদের কঠোর হাতে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন আওয়ামী লীগ নেতারা। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বিভিন্ন ধরনের চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন তারা। রাজধানী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের শীর্ষ নেতারা বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন হবে না, নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই বলেও মন্তব্য করেন তারা। এখন খালেদা যদি মনে করেন যে বাংলাদেশের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে সাজোয়া গাড়িতে নিয়ে আপনার হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেবেন, এটা কোনোদিনই হবে না, কোনোদিনই পৃথিবীতে হয় নাই। নির্বাচনে একমাত্র সরকার পরিবর্তনের হাতিয়ার। গণতন্ত্রের মাধ্যমে বাংলার মানুষ আপনি শুধু না, ওই জামাত শিবিরের নাশকতার জবাব অবশ্যই দিচ্ছে এবং দেবে। আপনারা এই দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় জনগণকে বিভ্রান্ত না করতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান দলের নেতারা। 15 সালে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষগুলিকে কুড়িয়ে কুড়িয়ে হত্যা করেছে, মা বোনদের শিশু নারীদের হত্যা করেছে, দোকানীদের হত্যা করেছে। আবার সেই মাতোয়ারা তারা প্রস্ফুট করতে চায়। এই দেশে আর কোনো গণহত্যা করতে দেওয়া হবে না। এই দেশের অগ্রগতি অগ্রযাত্রাকে আর ব্যাহত করতে দেওয়া হবে না। 2019 সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবারও দেশ পরিচালনা করবে বলেও মন্তব্য করেন তারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। 5 জানুয়ারির কর্মসূচিকে ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 20 জন। বিএনপির অভিযোগ আওয়ামী লীগই এই হামলা চালিয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই এই সংঘর্ষ। পুলিশ বলছে বিএনপির উস্কানিমূলক আচরণ থেকেই সংঘর্ষ শুরু হয়।
সকালে 5 জানুয়ারির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা নগরীর সদর রোড কার্যালয়ে অবস্থান নেন। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এ সময় পুলিশের বাধায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কার্যালয়ের বাইরে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে কার্যালয়ের ভেতরে বিএনপি নেতাকর্মীরা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকেন। বিএনপি অফিসের সামনে এভাবে পুলিশ আর লোকজন নিয়ে করা, এটা তো আসলে স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ। গণতন্ত্র হত্যা দিবস আমরা পালন করতে যেতেছিলাম, সেই মুহূর্তে আমাদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের হামলা করলো। পরে দুপুরে কার্যালয় থেকে বের হওয়ার সময় আরেক দফা হামলার শিকার হন বিএনপি নেতা মুজিবুর রহমান সরোয়ার। তবে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বরং বিএনপির অন্তর্কোন্দলের কারণেই সংঘর্ষ হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগ। এটা সম্পূর্ণই সে মিথ্যা তথ্য বা ভুল তথ্য দিয়েছে। ওখানে ছাত্রলীগ আওয়ামী লীগ কেউই যায় না। তাদের জেলা ও মহানগর রাজনীতিতে তাদের দ্বিধা বিভক্ততা আছে, তাদের রাজনীতিতে গ্রুপিং আছে। সেই গ্রুপিং এর একটা অন্তদ্বন্দ্বে তারা নাকি ওখানে বসে কি করেছে আমরা পুলিশের কাছ থেকে শুনেছি যে তারা নিজেরা হাতাহাতি করেছে। যদিও পুলিশ বলছে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আগে থেকেই বিরাজ করছিল উত্তেজনা। এই অবস্থায় বিএনপির উস্কানির কারণে সংঘর্ষ বেঁধে যায়। বিএনপি এখানে উস্কানিমূলক আচরণ করেছে। বিএনপির অফিসের সামনে থেকে একটি বোতল ছুঁড়ে মারা হয়েছে, যার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা উত্তেজিত হয়ে গিয়েছে। এর ফলে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছি। 5 জানুয়ারি উপলক্ষে রাজধানী বাদে সারা দেশে আলাদাভাবে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দুর্নীতির 2 মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য গ্রহণ পিছিয়ে গেল 1 সপ্তাহের জন্য। এ নিয়ে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের তর্ক বিতর্ক ও যুক্তিতর্কে দিনভর সরগরম ছিল আদালত। সময় পেছানোয় দুদকের আইনজীবীরা মামলার কার্যক্রম বিলম্বিত করার অভিযোগ তুললেও বিষয়টিকে যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে বৃহস্পতিবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুরুতেই এ মামলা সংক্রান্ত একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এদিনের মতো কার্যক্রম মুলতবি রাখার আবেদন করেন তার আইনজীবীরা। এ নিয়ে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী 12ই জানুয়ারি মামলাটির পরবর্তী দিন নির্ধারণ করেন আদালত। মামলার কার্যক্রমকে বিলম্বিত করা, মামলার কার্যক্রমকে আরো কিছু দূর টেনে নিয়ে যাওয়া যায় কিনা সেই সম্পর্কে এই সমস্ত কার্যক্রমগুলি করা হচ্ছে, বিচার হচ্ছে এবং ওনার প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, সেটা আমরা কোর্টে উপস্থাপন করেছি, বলেছি তাকে পার্সোনালি হিউমিলেট করা হচ্ছে আজকের ডেটে এবং সারাদিন তাকে কোর্টে আটকিয়ে। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাতেও বেগম জিয়াকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখতে বলেন আদালত। কিন্তু সাক্ষী তালিকায় নাম থাকার পরও দুদকের এক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ না করার বিরোধিতা করেন তার আইনজীবীরা। পরে এই মামলার পরবর্তী তারিখও 12ই জানুয়ারি নির্ধারণ করে ওই দিন বাদ পড়া সাক্ষীর সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন আদালত। প্রথম তদন্তকারী কর্মকর্তা নুন মোহাম্মদ সাহেব সাক্ষী দিয়েছেন কোনো অপরাধ সংগঠিত হয়নি বেগম খালেদার দ্বারা। দুদক চেকিত হবে এই দুদকের কর্মকর্তাকে সাক্ষী হিসেবে তাকে উপস্থাপন করে নাই। প্রসিকিউশনের সাক্ষী, আমাদের সাক্ষী, আমরা কাকে সাক্ষী দিব এবং কাকে দিব না সেটা প্রসিকিউশনের ম্যাটার। আমরা এটা খুবই আশ্চর্য হয়েছে। আইনের বিধান মোতাবেক আমরা বলেছি এটাকে মামলার সিদ্ধান্তের জন্য কোনো প্রয়োজন নেই। বেগম জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বকশীবাজার এলাকায় সকাল থেকেই ভিড় করেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ডিএনসিসি মার্কেটের ভেতর থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া, চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। আগুনের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, বললেন মেয়র আনিসুল। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের 5ম সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি কৃষি জমিকেও রক্ষা করতে হবে। 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে। সেই জন্য একদিকে যেমন কৃষি জমি রক্ষা করা, অপরদিকে আমার শিল্পায়ন যেন ঘরে তার ব্যবস্থা করা, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের যে সিদ্ধান্ত সেটা হলো আমরা নিয়েছি যে আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ আসবে, সেটা আসার সুযোগ হবে, কিন্তু সুনির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করতে হবে, যত্রতত্র না।
যত্র করে আমাদের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়, আর তাছাড়া মানে কে যে কোথায় কি করছে তার কোনো ঠিক নেই। সেটা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগটা নেওয়া যে আমরা আমাদের সমগ্র বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়া। জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে শঙ্কামুক্ত নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক সংকটের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের উন্নয়নে সব মহলের সহযোগিতাও কামনা করেন মেয়র আইভী। সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে শপথ পাঠের বিধি অনুযায়ী নির্বাচনের 2 সপ্তাহের মাথায় এসে শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা 10:30টায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত নারায়ণগঞ্জের সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। একই সাথে সিটি কর্পোরেশনের সংরক্ষিত 9 জন সহ 36 জন সাধারণ কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। উন্নয়নকে প্রাধান্য দিয়ে নারায়ণগঞ্জকে স্বস্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের মানুষ যেভাবে চাবে নারায়ণগঞ্জকে সাজাতে, আমি সেভাবেই সাজানোর চেষ্টা করব। নারায়ণগঞ্জের মানুষ কোনো শঙ্কা চায় না, কোনো ভয় চায় না, তারা শান্তি চায় এবং সেই শান্তিতে রাখার জন্য মানুষকে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং এটাও ভবিষ্যতে এই ধরনের চেষ্টা অবশ্যই থাকবে। নগরীর উন্নয়নে শামীম ওসমানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন রাখলে তিনি দাবি করেন নারায়ণগঞ্জে কোনো রাজনৈতিক সংকট নেই। রাজনৈতিক সংকট বলে আমি মনে করি না নারায়ণগঞ্জে এরকম কোনো কথা আছে এবং একটা বড় দলের মধ্যে কম বেশি সমস্যা থাকতেই পারে। সিটি কর্পোরেশন স্বায়ত্তশাসিত একটি প্রশাসন এবং স্বায়ত্তশাসিত অর্গানাইজেশনের মধ্যে ওইখানে অন্যের কারো স্থান নাই। জনগণ হিসেবে উনি যে উপদেশ দিবেন মানার চেষ্টা করব, কাজ করার চেষ্টা করব, সেই কাজটি যদি সঠিক হয়। নগরীর 50 বছরের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী সিটি কর্পোরেশন কাজ করবে বলেও দৃঢ় অঙ্গীকার করেন মেয়র আইভী। সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গত কয়েক বছর ধরে ক্রমেই গতিশীল হচ্ছে অর্থনীতির মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রা। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গত 3 বছরে সে ধারাবাহিকতা আরো ত্বরান্বিত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা না গেলে অনেক ক্ষেত্রেই ব্যাহত হবে অগ্রগতি। এহসান জুয়েলের রিপোর্ট। এক সময়ের উন্নয়নশীল দেশের তকমা থেকে বেরিয়ে বাংলাদেশ হাঁটছে মধ্যম আয়ের পথে। মানুষ এখন স্বপ্ন দেখতে জানে বলেই এদেশে হচ্ছে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6% ছাড়িয়েছে বেশ আগেই। ইতিবাচক পরিবর্তন এসেছে গ্রামীণ অর্থনীতিতে। কৃষিতে অধিক ভর্তুকি, রপ্তানি শিল্পকে উৎসাহ দেয়া সহ বিকাশ ঘটেছে তথ্য প্রযুক্তি খাতেও। সরকারের বর্তমান নীতি ও কৌশলের কারণেই মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। আশাবাদ কখন মানুষের মধ্যে আসে? যখন তারা দেখে যে তাদের বর্তমান অবস্থা আগের থেকে ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরো সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। 3 বছর আমাদের দেশের অর্থনীতি, আমাদের সমাজনীতি ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। বিদেশ নীতির ক্ষেত্রেও আমরা ভালো অবস্থানে আছি। বাংলাদেশ এখন বিশ্বে একটা মোটামুটি সমীহ জায়গা নিয়ে একটি নাম। গরিব মানুষরা এগিয়ে আসছে, শ্রমিকরা এগিয়ে আসছে এবং এটা কেন আসতে পারছে? একটা তো হচ্ছে তাদের অবস্থা, আরেকটা হচ্ছে যে নীতিটা ঠিক আছে। অর্থনীতিবিদরা বলছেন বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রয়োজন স্থায়ী রাজনৈতিক সমাধান। গত 3 বছর সামাজিক সুস্থিরতা আমাদের ছিল, এটিও আমরা আশা করি আগামীতে থাকবে। রাজনৈতিক সুস্থিরতাটা আমরা চাই, তবে এই রাজনৈতিক সুস্থিরতা যেন সবগুলি দলকে নিষ্ক্রিয় করার মাধ্যমে না হয়। বিনিয়োগ ওইভাবে বাড়েনি স্থিতিশীল থাকা সত্ত্বেও, তার কারণ যারা বিনিয়োগ করেন তারা 1 বছরের অবস্থা দিয়ে সিদ্ধান্ত নেন না, তারা ভবিষ্যতেরও চিন্তা করেন কি করতে পারে। বিশ্লেষকরা বলছেন সরকার দেশের সার্বিক উন্নতির বিষয়ে যে নীতি এবং কৌশল নিচ্ছে তা ইতিবাচক হলেও তার বাস্তবায়নের ব্যাপারে চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারলেই আসবে কাঙ্ক্ষিত সুফল।
বাংলাদেশ এখন হাঁটছে 2025 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তবে দেশে এখনো 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেন, যাদের মধ্যে 2 কোটি মানুষ অতি দরিদ্র। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করা গেলে এবং দীর্ঘস্থায়ী বিনিয়োগের একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা গেলে তবেই অর্জন করা সম্ভব হবে অদম্য বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 5 জানুয়ারির নির্বাচনের পর 3 বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। দলের শীর্ষ নেতারা মনে করেন কিছু রাজনৈতিক ভুলের কারণে পিছিয়ে গেছে দল, ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয়তাবাদী রাজনীতি। এই অবস্থা থেকে উত্তরণে দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকলেও অনেকেরই রয়েছে ভিন্ন ভাবনা। কারো মুখাপেক্ষী না হয়ে জনগণের শক্তিকে কাজে লাগানোর পক্ষে মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি মার্চ ফর ডেমোক্রেসি আন্দোলনের ডাক দিলেও নানামুখী চাপে তা ব্যর্থ হয়। নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে পরের বছর একই দিনে কর্মসূচি দেয় দলটি। ওই দিন গুলশান কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা 3 মাসের ওই কর্মসূচি ব্যর্থ হলে দল গোছানোর উদ্যোগ নেন তিনি। গত বছরের 19 মার্চ দলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের পর কয়েক ধাপে 502 সদস্যের বিশাল কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটি নিয়ে অসন্তোষের মাঝেই চলছে জেলা ও মহানগর কমিটি গঠনের কাজ। আন্দোলন বলতে ঘরোয়া কিছু সভা সমাবেশ আর সংবাদ সম্মেলনেই আপাতত আবদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। আমরা নিজেরাই স্যাটিসফাইড না, কারণ সাংগঠনিক কাজটা যে প্রক্রিয়া হওয়া উচিত আমরা সেই প্রক্রিয়া করতে পারি না। কারণ আমরা কোনো থানায় একটা সমাবেশ করতে পারি না, এমনকি একটা হল রুমের পারমিশন পাই না। দলের স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন ক্ষমতা দীর্ঘায়িত করতেই বাইরের শক্তির উপর নির্ভর করছে সরকার। সেই শক্তিকেই এখন নিয়ামক ভাবছেন তিনি। সরকার তো পরিচালিত হয় অন্যখান থেকে, দেশের বাইরে থেকে। সেই শক্তিটা বড় শক্তি। সেই শক্তিটা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতি দয়া না করবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মুক্তি নেই। আমাদের দলে কেউ কেউ আশায় আছে যে কেউ দেবে, বাট এটি কখনোই সম্ভব না। সুতরাং জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করা উচিত। যদি একটু সময় লাগে তবুও জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্রীয় দায়িত্বে যেতে চাই, কারো দয়া নয়। সংকটময় সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় জনপ্রিয়তা থাকার পরও বিএনপি তা কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য এই শীর্ষ নেতার। আমাদেরও নিশ্চয়ই অনেক ভুল আছে, তবে সেই ভুলকে কাটিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে নামতে হবে। ইদানিং এর গত 2-3 বছর যে রাজনীতি আমরা করেছি, এই রাজনীতির জনকল্যাণের কিছু হয়নি এবং এই রাজনীতির ফলে জাতীয়তাবাদী আদর্শ দুর্বল হয়েছে। আরো আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে রামপাল, টিপাইমুখ, ফারাক্কা ও তিস্তা সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান নেয়ার পরিকল্পনার কথাও জানালেন বিএনপি নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে এখন থেকেই আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সরকার দেশকে সংঘাতময় পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ আসলেই তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি পালন করতে বাধা দেয়, শুধু না তাদের মধ্যে তারা সেটাকে বানচাল করে দেওয়ার জন্য তারা সবসময় উদ্যোগ গ্রহণ করে। যে নির্বাচনকে নিয়ন্ত্রণ করবার জন্য তারা এখন থেকেই পরিকল্পনা করছেন। আওয়ামী লীগের নেতৃত্বে কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হয় না। তারা সংঘাতের দিকে নিয়ে যেতে চায়, আমি বলেছি সেটা, কিন্তু আমরা মনে করি যে আমরা সংঘাত এড়িয়ে আমরা গণতান্ত্রিক পথেই আমরা নির্বাচন চাই। সন্ধ্যার সময় আরো থাকছে। কাল দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু দিতে প্রস্তুত টাইগাররা, প্রতিপক্ষকে ছোট করে দেখছে না কিউইরা। 3 দিন পরও গুলশানের ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তদন্তের স্বার্থে মার্কেটের 36টি সিসিটিভি ফুটেজ সরবরাহ করেছেন ব্যবসায়ীরা। একটি স্বার্থান্বেষী মহল আগুনের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের। বৃহস্পতিবার সকাল থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে গুলশানের ডিএনসিসি মার্কেটের ভেতরে প্রবেশের জন্য পেছনের অংশ ভাঙা শুরু হয়। তবে এদিনও মার্কেটের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে নানা ধরনের রাসায়নিক দ্রব্য থাকায় আগুন নেভাতে সময় লাগছে।
প্লাস্টিক, তারপরে হলো সিনথেটিক আইটেম, এগুলো থেকে কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে, বাট আগুন স্প্রেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে এদিন মার্কেটের ভেতরে দোকান মালিক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। মার্কেট প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত কমিটিকে সব রকমের সহায়তা করা হবে। ইতিমধ্যেই মার্কেটের 36টি সিসি ক্যামেরা ফুটেজ তদন্ত কমিটিকে দেওয়া হয়েছে। ফুটেজটা কিন্তু কালকে আমরা থানায় নিয়ে গেছে, ফুটেজে দেখা যাবে নাশকতা না কিসের থেকে আগুনটা লাগছে। নাশকতা হয়েছে কিনা এটা হলো এক, আর ওটা হলো শর্ট সার্কিট অথবা কোনোভাবে ঘরের থেকে রুমের থেকে কোনো আগুন লাগছে কিনা, সেই দিকগুলো আমরা এখন প্রাথমিকভাবে দেখতেছি। ঘটনাস্থল পরিদর্শনে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানান। কি করে আগুন লাগলো এখন পর্যন্ত আমরা সেটা জানি না। অনেকে বলছেন নাশকতামূলক কর্মকাণ্ড, আমি কি জানি না, সত্যি কথা বলতে পারবো না। তদন্ত কমিটি হয়তো বের করতে পারবে, তখন জানতে পারবো কি ঘটনা ঘটেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। এখানে কিছু মানুষের অন্য রকমের স্বার্থ জড়িত, স্পষ্ট করে বলতে চাই। যারা কখনো কখনো ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, যত তাড়াতাড়ি পারি যতটুকু সম্ভব এই মার্কেটগুলোকে সুন্দর করে গড়ি এবং এই মার্কেটগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন উপকৃত হন। গেল সোমবার রাত 2টার দিকে গুলশানের ডিএনসিসি মার্কেটের দ্বিতীয় তলা থেকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় মঙ্গলবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার ঘটনাকে মাথায় রেখে সব মার্কেট কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণের মার্কেটগুলোতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মেয়র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেট অগ্নিকাণ্ড ঘটেছে, প্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনাটা মাথায় রেখে আমরা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে যে সমস্ত মার্কেট রয়েছে এই সমস্ত মার্কেটগুলোকে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবার জন্য অনুরোধ করেছি, যাতে তারা যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকে। সেই সাথে সাথে প্রত্যেকটি মার্কেটে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলোকে আপনারা স্থাপন করার জন্য বাধ্যতামূলক করার একটা নির্দেশনা আমরা ইতিমধ্যে দিয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও আগুনের ঘটনার মূল সন্দেহভাজন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে রাজধানীর ভাটারা এলাকা থেকে আখিকে গ্রেপ্তার করা হয়, পরে ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। নাসিরনগরে হামলার ঘটনার কয়েকদিন পর থেকে আখি পলাতক ছিলেন। গত 30 অক্টোবর ফেসবুকে ইসলাম অবমাননাকর ছবি পোস্ট দেয়ায় নাসিরনগরে 8টি হিন্দু পাড়ায় হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় 10টি মন্দির ও শতাধিক বাড়িঘর। এই হামলায় আখির সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এসব ঘটনায় মোট 8 মামলায় অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে শতাধিক জনকে। পেশাদারিত্বের সঙ্গেই এমপি লিটন হত্যা মামলার তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। আজ রাজধানীর কাবাডি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি বলেন, যে যাই বলুক সব বিষয় বিবেচনায় রেখেই কাজ করছে তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো। পুলিশ হেডকোয়ার্টার টিম গেছে, অন্যান্য আমাদের যে পুলিশের অন্যান্য যে গোয়েন্দা এক্সপার্ট আছে সবকে নিয়ে কাজ করতেছে। সবই বিবেচনায় আনি আমরা, যত রকম তথ্য পাই এগুলি বলা হয় বিভিন্নভাবে, আপনাদের মিডিয়াতে আসে, বিভিন্ন ব্যক্তি বলে, সবগুলি মাথায় রেখেই আমাদের কৌশলে আমরা নিরপেক্ষভাবে প্রফেশনালি কাজ করবো, 100% নিউট্রালি কাজ করবো। কে কি কথা বলে সেটা বড় কথা না, আমরা নিউট্রালি কাজ করবো এবং আমরা এটা ডিটেকশন করার পরে তারপর জানাতে পারবো। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য আগামী 8 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এদিন ধার্য করেন। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বিচারপতি অপসারণ সংক্রান্ত আইনটি গ্রহণযোগ্য হবে না। গত 5 মে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে রেখে সংবিধানের 16 সংশোধনী বাতিল করে সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে সংক্ষিপ্ত রায় দেন হাইকোর্ট, যা গত 11 আগস্ট পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন রাষ্ট্রপক্ষ। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, ট্রাইব্যুনাল সরানো ও নিম্ন আদালতের বিচারকদের
শৃঙ্খলা বিধি নিয়ে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের চলমান টানাপোড়েন নিরসনে প্রচেষ্টা চলছে। নিম্ন আদালতের বিচারকদের ব্যাপারে নিশ্চয়ই রুলস ফ্রেম করতে হবে এবং এই ফ্রেমের ব্যাপারে এখন যেই এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারির ভিতরে যে টানাপোড়েনটা, এটা কিভাবে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা যায় এই ব্যাপারটা প্রচেষ্টাটা চালাতে হবে। আমরা সবাই মিলে ঐকান্তিক প্রচেষ্টা চালাই, তাহলে হয়তো এটা রিজলভ হবে। প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে ভুল স্বীকার করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। প্রাথমিকে একটা বই, একটা অনুশীলন খাতা, কোনোটাতে 2টা বই, কোনোটাতে 3টা বই। আমাদের বইয়ের বোঝা নয়, বইয়ের বোঝা কিন্ডারগার্টেন কিংবা অন্যান্য জায়গায় তারাও প্রাথমিকেই পড়ে। সেই বিষয়টা নিয়ে সরকারের ভাবনা আছে। আমরা বলে দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, কোনো ক্লাসে বইয়ের আধিক্য যেন না থাকে, বইয়ের ভুল যা আছে সব সংশোধন করে ফেলানো হবে। আমরা ব্যবস্থা নিচ্ছি এবং 17 সালের মধ্যে কোনো জরাজীর্ণ থাকবে না ইনশাআল্লাহ। ভূমিকম্পের ঝুঁকি থেকে ভবন রক্ষায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে আবাসন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীতে রিহ্যাবের রজত জয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। রিহ্যাবের রজত জয়ন্তীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, রিহ্যাব সভাপতি ও পরিচালক সহ বিভিন্ন আবাসন কোম্পানির মালিক, প্রতিনিধি ও কর্মকর্তারা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, প্রতিটি ভবনের প্রতিটি ফ্ল্যাটে পর্যাপ্ত অগ্নি নির্বাপনের ব্যবস্থা বাধ্যতামূলকভাবে রাখতে হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। তারা দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত। গুরুতর আহত হয়েছেন বাবা। তিনি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ডাটা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইমদাদ। ফ্লোরিডার জ্যাকসনভিলে তাদের বহনকারী গাড়িটিকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে 3 জনকেই হাসপাতালে নেওয়া হলে এমদাদের স্ত্রী ও ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আঘাতপ্রাপ্ত এমদাদও কোমায় আছেন। তারা কোন জেলার বাসিন্দা সে বিষয়ে জানা যায়নি, তবে তারা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের আত্মীয় বলে জানা গেছে। নিউজিল্যান্ড বাংলাদেশ টি-20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে কাল স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। তবে এজন্য 3 বিভাগেই টাইগারদের জ্বলে উঠতে হবে বলে মত সাব্বির রহমানের। অন্যদিকে টাইগারদের বিপক্ষে টানা জয়ের পরও প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না কিউই পেসার ট্রেন্ট বোল্ট। মাউন্ট ম্যাঙ্গানুয়ে বাংলাদেশ সময় কাল সকাল 8টায় শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। একটি জয় যেন দূরের বাতিঘর হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে। জয় না পাবার আক্ষেপ তাড়িয়ে বেড়াচ্ছে পুরো দলকে। ব্যাটিং ব্যর্থতার কারণে কয়েকবার জয়ের কাছে গিয়েও জয় উৎসব করা হয়নি। তাই কিনা মাঙ্গানুইতে এসে হাতুরু সিং এর শিষ্যরা বেশ মনোযোগী ব্যাটের সাথে সন্ধি করতে। এবার মাঙ্গানুইতে ভিন্ন গল্প রচনা করার সংকল্প জয়ের ক্ষুধায় আহত বাঘের মতো হয়ে থাকা এই হার্ড হিটার ব্যাটসম্যানের। আসলে টি-20 ম্যাচ যেটা ফুল টাচ বল আউট যেটা আমি অ্যাকসেপ্ট করি না যে ফুল টাচ বলটা আমাকে ডাইরেক্টলি করবে। আসলে আমি হয়তো আনসারলি খেলে ফেলছি, এটা আমার ব্যর্থতা ছিল। বাট আমি শুরু করছি ভালো, এটা ফিনিশ করতে হবে, এই জন্য আমি কাজ করছি, নিজে থেকে মেন্টালি কাজ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচগুলো ভালো খেলার চেষ্টা করব। মাঙ্গানুয়ের বেওভালের উইকেট দর্শনের পর ব্যাটিং সহায়ক মনে হলেও হয়তো এবারও কিউইদের পেস ব্যাটারি থাকবে বিদ্যুৎ গতির মতোই, কারণ একাদশে ফিরছেন ইনসুইং ও আউটসুইং এর রাজা ট্রেন্ট বোল্ট। বাংলাদেশ এখনো দুর্দান্ত দল, ওদের বোলিং অ্যাটাক দারুণ। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো জয় পায়নি বলেই ওদের মাঝে জয়ের ক্ষুধাটা কাজ করছে বেশি, তাই আমরা সতর্ক। নিউজিল্যান্ডের সামনে যখন সিরিজ জয়ের হাতছানি, তখন সিরিজ বাঁচাতে বাংলাদেশের থিম সং টিম বাংলাদেশ হয়ে খেলো সবাই। আমরা ভালো খেলতে পারছি না তার মানে যে আমরা ভালো খেলতে পারবো না, অবশ্যই আমরা ভালো খেলতে পারবো। নেক্সট দুটো ম্যাচ আমরা খুব ফোকাস করতেছি ইনশাআল্লাহ যে এখানে আমরা দুটো ম্যাচ জিততে পারি কিনা এখানে। আর আমরা খুবই কষ্ট যাচ্ছি যে আমরা সব টিম ম্যানেজমেন্ট বা টিম প্লেয়ার সবাই খুবই এগ্রি যে আমরা সবাই টিম হয়ে খেলার জন্য। ইন্ডিভিজুয়াল পারফর্ম হয়েছে অনেক কটাই, বাট টিম পারফর্ম হচ্ছে না, বাট আমরা চেষ্টা করছি ভালো খেলার জন্য।
অনুশীলনে ব্যাট ভেঙেছে নুরুল হাসান সোহানের, কিন্তু টাইগারদের জয়হীন ভাঙ্গা কপাল কি জোড়া লাগবে এবার? স্থানীয় মারুই আদিবাসীরা বিশ্বাস করেন এখানে যারা আসেন তাদের ভাগ্য খুলে যায়। ভাগ্য তো আগের থেকেই সুপ্রসন্ন স্বাগতিক নিউজিল্যান্ডের। এবার কি ভাগ্য খুলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, নাকি টি-20 সিরিজ খুইয়ে তাদের আক্ষেপটা নিয়ে যাবে ওই পাহাড়ের টিলায়? মাঙ্গানুইয়ের বে ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্তমান সরকারের 3 বছর পূর্তিতে সারা দেশে আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন, নাশকতাকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। পাঁচই জানুয়ারির কর্মসূচি ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা, সরকারি দলকে দায়ী করল বিএনপি, আওয়ামী লীগ বলছে অভ্যন্তরীণ কোন্দল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন চতুর্থবারের মতো পেছালো, পরবর্তী তারিখ 12 জানুয়ারি। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ প্রধানমন্ত্রীর, বললেন শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি রক্ষা করতে হবে কৃষি জমি। এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন হরিপুর ইউপি চেয়ারম্যান আখি গ্রেপ্তার। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।